তাদের সকল উদ্দেশ্যে যে কথা বলেছেন তা হলো এই, কেউ কোনো আইন হাতে তুলে নেবেন না। এটা হলো অন্যতম ইম্পর্টেন্ট কথা। দুই নম্বর হলো আমরা মানুষের কল্যাণের জন্য নির্বাচিত হয়েছে, কাজে মানুষের কল্যাণ নিশ্চিত করাটা আপনাদের দায়িত্ব। দুদিন এমপিকে নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হলো যে কোনো সমস্যা যদি থাকে, কোথাও যদি সমস্যা উদ্ভব হয়, তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং প্রয়োজন হলে আপনারা আমাকেও জানাবেন, আমি চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই আপনারা কোনো আইন হাত তুলে নেবেন। আর 3 নম্বর হলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করা দরকার আপনারা সেই দায়িত্ব পালন করবেন সংসদে এবং সংসদের বাইরে। আর 4 নম্বর হলো যে আমরা রিয়েলি একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, একটা মানবিক রাষ্ট্র করতে চাই। একটা কল্যাণমুখী এবং মানবিক রাষ্ট্র করার ক্ষেত্রে আপনারা আজকের আমার টুলস, আমার হ্যান্ডস, কাজেই সেইভাবে আমরা যাতে করতে পারি তার জন্য আপনারা দায়িত্ব পালন করবেন এবং সেভাবে কাজ করবেন। আপনাদের একটা খবর দিয়ে এর সাথে খবরটা দেওয়া দরকার বলে মনে করি যে পার্লামেন্ট চলছিল এমন সময়, তখন নির্বাচন হচ্ছে শেরপুরে, একজন মাননীয় সদস্য, বিরোধী দলীয় একজন মাননীয় সদস্য, আমাদের বন্ধু, তিনি দাঁড়িয়ে বললেন এইমাত্র খবর এলো যে আমাদের একজন জামাতের কর্মী, মানে সেক্রেটারি জেনারেল, তিনি নিহত হয়েছেন বা সাম্বরি কেউ একজন নিহত হয়েছে, ইন্ডিয়ান লিলে রাজি হন। এখন কোশ্চেন হলো ইন্ডিয়ান লিলে তো পাঠ করছে, লোকটা মারা যায় নাই, এখন লোকটা জীবিত আছে। এই বিষয়টা উনি পার্লামেন্ট উত্থাপন করেছেন। আমি নেক্সট সেশন যেদিন হবে সেদিন হয়তো পার্লামেন্টে এটা এক্সপান্স করার জন্য বলবো, এবং আপনাদের এটা জানিয়ে রাখি, এরকম কিছু ভুয়া মিথ্যা তথ্যের উপরে অনেক সময় সিদ্ধান্ত হয়, অনেক মানুষ মনে করে সত্যি সত্যি এরকম ঘটনা, কিন্তু বাস্তবতা যাচাই করা হয় না। আমি বিশ্বাস করতে চাই যে বাস্তবতা যাচাই নিরিখেই বিরোধী দলীয় সদস্যরা দায়িত্ব পালন করবেন। সেই সাথে আরও একটা কথা আপনার বলতে চাই, আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমরা যেদিন সেশন বসেছে সেদিন আমরা পার্লামেন্টে পার্লামেন্টে প্লেস করেছি 133টা অধ্যাদেশ। 133টা অধ্যাদেশ আমরা স্ক্রুটিনির জন্য একটা বিশেষ কমিটি করেছি, প্রথম দিনই করেছি। সেই বিশেষ কমিটিতে মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ এবং আমাদের সরকার দলীয় সদস্যবৃন্দ সবাই এখানে চুলচেরা বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 16টা অধ্যাদেশ আমরা এটা আরও বিশ্লেষণ করতে হবে এবং অ্যামেন্ডমেন্ট আনা দরকার, সেই জন্য এটা আমরা পরবর্তীতে ডেফার করব, আর 117টা আমরা পাশ করব। এইটি হলো সিদ্ধান্ত ওখানে, এবং ইউনিমাস সিদ্ধান্ত হয়েছে আমরা 117টা পাশ করব। সেইখানে আমরা 117টা পাশ করেছি। তার জন্য আমরা সময় পেয়েছি, আমরা 2 তারিখে রিপোর্ট পেশ করেছি পার্লামেন্টে। আপনারা লক্ষ্য করেছেন 3 তারিখ, 4 তারিখ ছিল শুক্র এবং শনিবার, 5 তারিখ হলো রোববার। 5 থেকে 9 তারিখের মধ্যে আমাদের পাশ করতে হবে। 5 থেকে 9, 5, 6, 7, 8, 9 টোটাল 5 দিন পেয়েছি আমরা 117 অধ্যাদেশ। বাংলাদেশের ইতিহাসে 117 অধ্যাদেশ 5 দিনে পাশ করার ইতিহাসে এটি প্রথম, এটা নজিরবিহীন। একটা অধ্যাদেশে এমনও আছে যেমন 200 পৃষ্ঠা বই ছাপতে হয়েছে, তার 900 কপি ছাপতে হয়েছে। কাজে বিজেপির সে লোকেরা গত 4 দিন ঘুমাতে পারে না, সেই 4 দিন 5 দিন হোম মিনিস্ট্রি মানে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি ঘুমাতে পারে না, আমি তো পার্সোনালি ঘুমাই নাই। এই সেক্রেটারিয়েটেরও যারা সংশ্লিষ্ট আইন শাখা, বিশেষ করে সচিব যারা আসছেন, তারা কেউ একটুলি রাত্রে ঘুমাতে পারে না। আমরা মূলত ঘুমিয়েছি গতকালকে রাত্রে। কাজে 117টা অধ্যাদেশ পাশ করতে গিয়ে শেষ মুহূর্তে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা একটা ঠুনকো বিষয় নিয়ে তারা ওয়াকআউট করেছেন। আমরা খুব দুঃখ পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমি দুঃখ পেয়েছি, আমাদের সংসদেও আমরা দুঃখ পেয়েছি। কারণটা হলো এরকমের, যে বিষয়টা বলেছি যেমন জাতীয় জাদুঘর, একটা মুক্তিযোদ্ধা জাদুঘরের কথা বলেছি আমরা, মুক্তিযোদ্ধা জাদুঘর হবে। আর তা মুক্তিযোদ্ধা জাদুঘর কেবল নতুন, এটা 71 সাল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত সব কিছুই ধারণ করবে, এটা আমরা চাই। সেটা ধারণ করার ক্ষেত্রে তার ডেভেলপমেন্টের কাজ অনেক। ডেভেলপমেন্টের কাজটা মন্ত্রী যদি থাকে তাহলে তার সহজ হয়, এবং যে কোনো ডেভেলপমেন্টের কাজে, উন্নয়নের কাজে মন্ত্রীর দরকার। সকল মন্ত্রণালয় মন্ত্রী আছে, এখানে আমরা সংশোধন করে আমাদের একজন মাননীয় প্রাইভেট মেম্বার্স তিনি সংশোধন করে বলছে এখানে মন্ত্রী থাকলে ভালো হবে, মন্ত্রী প্রতিমন্ত্রী। তো এটা থাকার জন্য বলেছে। আর একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে যে কোনো লোক অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারবে, সেটা নির্দিষ্ট করা। এবং সরকার চাইলে, যেমন ধরেন এইখানে কাজ করছেন যেটা সঠিক না, বেঠিক কাজ করছেন, তখন সরকার চায় না যে এই লোকটা কাজ এইখানে করুক এবং অন্যায় করুক। এখন সরকার চাইলে তারে এখান থেকে বের করে দিতে পারবে, এই প্রভিশন সব জায়গায় আছে। এটাই হলো ইসেন্স অফ দ্য ল। কিন্তু সেইটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা ছিল না, অ্যামেন্ডমেন্ট আছে। এই 2টি অ্যামেন্ডমেন্টের কারণে তারা সরকার থেকে ওয়াকআউট করেছেন। ওয়াকআউট গণতন্ত্রের একটা অংশ, তাদের পার্সোনাল রাইট আছে, সংসদীয় দলের রাইট আছে, সেটা আমি বলি, সেটা তারা করুক। কিন্তু কথাটা হলো এরকম একটা বিষয় আপনারা বুঝতে পারা উচিত বলে আমি মনে করি। ধরেন একটা জিনিস হইল, সেইখানে দায়িত্ব কেউ নিবে এবং সেটা সংগঠিত হবে এবং সেটার বিনির্মাণ হবে। বিনির্মাণের তো কেউ কাজ নিতে হবে, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে চলে। এইখানে সমস্যা হলো কোথায়? সকল মন্ত্রণালয়ের
এক্সিকিউটিভ হেড হলো মন্ত্রী, ফাইন্যান্সিয়াল অথরিটি হলো মন্ত্রী, বাজেট আনবে মন্ত্রী, উন্নয়ন হবে মন্ত্রী। আচ্ছা মন্ত্রী গেল না, কিছুই হলো না, এখানে টাকা আসলো না, আপনার কি আমরা এখানে উন্নয়ন হবে কেমন? এটি জুলাই জাদুঘরটা আমরা কেমনি করবো? আমরা যেটা করতেই চাই। আর 71 সাল থেকে শুরু করে সকল অধ্যায়কে 71 সালের স্বাধীনতাকে আমরা আনতে চাই। আমরা আনতে চাই 75-এর দুর্ভিক্ষকে, 74-এর দুর্ভিক্ষকে, আমরা আনতে চাই 75-এর বাকশালকে, আমরা আনতে চাই 90 গণ আন্দোলনকে, আমরা আনতে চাই 24শে জুলাই করতে চাই। এটা তো কোনো জাদুঘর না, এটা তো একটা জীবন্ত বিষয় হবে। জীবন্ত বিষয়, একজন মন্ত্রী থাকবে না, তাহলে সে কাজটা করবে কি? প্রথম হলো গণতন্ত্র একটা আস্থার জায়গা হইতে হবে, এটা হলো ফার্স্ট। আমার আস্থার জায়গা যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু গণতন্ত্রের এই সেন্সটা, গণতন্ত্রের বিউটিটা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা যেটা আমরা করতে চাই সেটাই নষ্ট হবে। গণতন্ত্রের একটা আস্থার জায়গা, বিরোধী দল আমাকে বিশ্বাস করবে, আমিও বিরোধী দলকে বিশ্বাস করব, এটাই হলো গণতন্ত্রের একটা অন্যতম বড় দিক। আচ্ছা আপনাকে আমি আপনার সমালোচনা করব, সেই জন্য আমরা ঐক্যমত হইতে হবে যে আপনার সমালোচনা করব, আপনি গ্রহণ করবেন, সেজন্য আমরা ঐক্যমত যে আপনি গ্রহণ করবেন। আমি প্রথম থেকেই বলে আসছি যে পার্লামেন্ট প্রাণবন্ত হবে তা নয়, প্রাণবন্ত হবে কিন্তু পার্লামেন্ট হবে এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সকল সমস্যা আলোচনা হবে পার্লামেন্টে, সেজন্য আমি ইনভাইট করেছি। এখানে তর্ক হবে, বিতর্ক হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের রুলস অফ প্রসিডিউরে যে পদ্ধতি নেই, যেমন প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে আমি বিরোধী দলে বসতাম, আপনারা জানেন আমি কাজ করেছি, প্রতিটি অ্যামেন্ডমেন্টে 2 মিনিট বেশি সময় পাওয়া যায় না। একজন সদস্য 2 মিনিট কথা বলতে পারে, তাই অ্যামেন্ডমেন্ট সহ আর অন্যান্য সকল বিষয়। কিন্তু মাননীয় স্পিকার সেই সব খণ্ডন করে তাদের 10 মিনিট করে বক্তৃতা দিতে সময় দিয়েছেন প্রত্যেকটা বিলে, যেটা তারা বলতে চাইছিলেন। নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন। আর যেগুলো হয়েছে সেগুলো আমরা রিপোর্ট পেশ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, রিপোর্ট পার্লামেন্টে পেশ হয়েছে, এভাবে তারা তখনও কথা বলেনি। আমি কোনো দোষ দেই না, হয়তো বুঝতে পারি নাই বা অথবা আমরা বুঝতে পারি নাই। রিপোর্টটা কাগজে প্রিন্টেড আকারে, আমার কাছে এই মুহূর্তে বই নেই, আমরা গতকালকে দেখিয়েছি, প্রিন্টেড আকারে আসছে সেই রিপোর্ট, প্রিন্টেড আকারে। এবং এইগুলো আমরা যেমন ধরেন গুম কমিশন একটা বিল। আচ্ছা আমাদের সালাউদ্দিন সাহেব হোম মিনিস্টার, তিনি গুম হয়েছিলেন না? আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন না? আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন না? আমাদের শত শত কর্মী গুম হয়েছে না? আমরা কি এটার বিপক্ষে না পক্ষে? আপনারা বলেন তো, আপনাদের শেষ বলেন কি? তা আমরা পক্ষে। এখন এইখানে আছে একটা লোক গুম করে যদি কেউ, তাকে সামান্য পরিমাণ সাজা দিয়ে তারে মাফ করা যেতে পারে। আমরা এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট আনবো, তাদের অ্যামেন্ডমেন্ট আনতে হবে। করা যাবে কি? অ্যামেন্ডমেন্ট আনতে হইলে তো ওনাদেরও সহযোগিতা লাগবে, আমাদের কাজটা করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে বলেছি, আপনারা শুনেছেন, নেক্সট সেশনেই আমরা সবগুলো বিল আনবো, চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। ওনারা বলেছেন যে আমরা বিলগুলো, এটা সত্যি কথাই তো বিলগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যায়নি, এটা সত্যি কথাই। সাধারণত 2 দিন আগে 3 দিন আগে বিল দেওয়া হয়, এটা পাইনি। সেই জন্য পাওয়ার জন্য আমরা এই পদ্ধতি করেছি, নেক্সট সেশনে যখন আমরা বিলগুলো আনবো তখন তারা সব বিলে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, আমাদের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করতে পারবে এবং আমরা শক্তিশালী বিল করতে পারবো। সেই কাজটা আমরা নেক্সট সেশন পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এই সংসদ 5 বছরের জন্য গঠিত। আমরা বহু যুদ্ধ করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বহু যুদ্ধ করে আমরা এখানে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে এইটা 5 বছর চলবে। এখন সংসদের বয়স আমরা এই চালিয়েছি কয়দিন? আজকে ধরেন সব মিলিয়ে ধরেন 5 দিন, আর 1 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন সংসদ চলছে, 8 দিন বা 9 দিন সংসদ চলছে, 13 দিন। 13 দিনের মধ্যে বন্ধ আছে, কিন্তু ধরে নিন আমাদের সংসদ চলছে এই ধরেন 13 দিনই চলছে বা 15 দিন। 15 দিনের সংসদে আস্থাহীনতার কোনো সুযোগ নেই, সুযোগ করা উচিত না। আমরা একত্রিত হব। আমরা চাই আমাদের বিরোধী দলের বন্ধুরা আমরা যেটা বলছি সেটা বুঝবেন এবং তারা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এবং আমরা পার্লামেন্টকে একদিকে যেমন প্রাণবন্ত করতে চাই, আর একদিকে পার্লামেন্টকে করতে চাই সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। এবং জাতীয় সকল সমস্যা সমাধান হবে এখানে, এই জন্য তর্ক চাই, বিতর্ক চাই। সেইটা তো একটা কথা বলি, আপনার সেটা সব সহ একটা পয়েন্ট যেটা বলেছে বিরোধী দল, আপনার একটা সমগ্র শরীর না? আপনি বলছেন যে আপনি এখানে হেঁটে যাবেন, আপনি তো হেঁটে যাচ্ছেন স্বাভাবিকভাবে, হঠাৎ করে একটা কাটা ফুটলো,
ফুটতে পারে না। এই জন্য আপনি আপনার নিজের প্রতি আস্থাহীন হয়ে যাবেন যে আমি আর বাইসে থেকে লাভ কি, পায়ে একটা কাটা বিঁধল। এটা বুঝতে হবে। আমি এই কথাটা আগেই ব্যাখ্যা করেছি। ঐকমত হয়েছে, একজন প্রাইভেট মেম্বার্স দিয়েছে, বিল দিয়েছে, মানে কি বলে, অধ্যাদেশে একটা সংশোধনী দিয়েছে, যেই এটা তো আমি প্রথমেই বললাম জুলাই জাদুঘরটা হবে। জুলাই জাদুঘরের প্রশ্নে আমরা এটা নির্মাণ করার জন্য কে করবে? সকল মন্ত্রণালয়ের মন্ত্রী এর প্রধান, সবকিছুর মন্ত্রণালয়। এইখানে মন্ত্রী প্রধান হলে অসুবিধার কি? এই যে তো আমরা বললাম 71, আমরা 74, 75, 90 আন্দোলন এবং আমরা 24 জুলাই গণ আন্দোলন সবটাকে ধারণ করবো। এটা তৈরি হবে নতুন, এটা তো পুরাতন কিছু না। নতুন ভাই শোনেন, নতুন তৈরি হবে। এটা বিলের প্রশ্ন আছে, কনস্ট্রাকশন প্রশ্ন আছে, বিনির্মাণের প্রশ্ন আছে। কে করবে বলেন তো? আমি 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 হইলাম, কেউ একজন হইলো, ওনাকে বানাইলাম, উনি হওয়ার পরে কি করতে পারবেন? উনি বলছে যে এখানে মন্ত্রী হলে ভালো হয়। এই তো এই অপরাধ করেছে, অপরাধ এই পর্যন্ত। আর দ্বিতীয় অপরাধ করেছে সেটা হলো এই যে সরকারে এইখানে যে বসবে সে যদি সরকার পছন্দ না করে তাহলে তাকে বাইর করে দিতে পারবে। সব আইনে এটা থাকে, সব আইনে আছে। এটা ইসেন্স অব দ্য ল এর এটা আছে। তো কাজে এই দুইটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে, এই যে আস্থাহীন হয়ে গেলাম। তারপর আমি দাঁড়িয়ে বললাম যদি আপনারা চান ঠিক আছে আমরা এটা বাতিল করবো, কিন্তু বিলটা পাস হয়েছে, দরকার হলে সেশনে নিয়ে আসবো। এতে আস্থাহীন হওয়ার কি আছে? এই কথা বলা, এই যা বলছি আপনি যদি সাংবাদিক এর থেকে বুঝেন না আমি আস্থার কথা বলছি। সকল বিষয়ের যেগুলো হচ্ছে, যে কোনো প্রাইভেট মেম্বার বিল আনতে পারে, সংশোধনী আনতে পারে, এনিবডি ক্যান। আপনি বিরোধী দলের নেতৃবৃন্দ কথাবার্তা বলেছেন, 2 মিনিটের জায়গায় মাননীয় স্পিকার 10 মিনিট সময় দিয়েছেন। এটা কি আমাদের সাথে আলোচনা করে দিয়েছেন? কথাটা বুঝেন। কিন্তু বিষয়টা হলো যেটা যদি ভালো, আমি আপনাকে সাহায্য করলাম যে আপনি খালি গিয়ে আছেন, আমি আপনাকে শার্ট পরিয়ে দিলাম, এটা আমি একজনের সাথে আলোচনা করতে পারলাম না, এটা কি অপরাধ হইল? ব্যাপারটা হ্যাঁ মিলে কেন? এই জন্য কারণ একটা কাজ আসতেই পারে, ভালোর জন্য আনছে। এখন ভালোটা কিনা সেটা তো বিবেচনা করবো, এটা ভালো কিনা আগে বুঝবে, এটা ভালো কিনা। আমি বিরোধিতা করবো সেটা একটা বিষয়, আমি বিরোধিতা করতেই থাকবো। আমি দুপুরে ভাত খাই নাই, আপনি এখন ভাত খান না, আমি এটার বিরোধিতা করি, ভাত খাবো না। কিন্তু কোশ্চেন হলো এটা ভালো কিনা। ভালো না হইলে আপনি বিরোধিতা করেন, ভালো হইলে এরপর বিরোধিতা করবেন কেন? আজকে 12 এপ্রিল সংসদ সদস্যদের জন্য যে আবাসন বরাদ্দের যে বিষয়টা, যে কমিটি হয়েছিল সংসদীয় কমিটি, 12 এপ্রিলের মধ্যে সেটা বরাদ্দ করার কথা ছিল। এটা কতটুকু আপনার অগ্রগতি ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামীবারে যখন আসবে 15 তারিখে সবাই ঘর পেয়ে যাবে। মানে নেক্সট আপনার বলার দরকার নেই, নেক্সট সেশনে যখন আসবে, এই সেশনে 15 তারিখ পর্যন্ত তো আমাদের ছুটি, এর মধ্যে আমরা ইনশাল্লাহ বরাদ্দ দিয়ে দেব। কাজের অগ্রগতি হবে। আপনাদের অনেক ধন্যবাদ। একটা বিষয় আমি আপনাদের বলি, এটা অফ দ্য রেকর্ড যেভাবে করেন, আমি 2 দিন এখানে প্রেস ব্রিফিং করেছি, আমার শব্দ শোনা যায়নি, একেবারেই শোনা যায়নি। আমি নিজে প্রেস ব্রিফিং শুনি নাই। আর আমি একই সময় দেখেছি আমার বিরোধী দলের বন্ধুরা, আমি প্রেস ব্রিফিং করে গেছি শোনা যায় না, তারা প্রেস ব্রিফিং করছে তা শোনা যায়। এটা যদি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। আর যদি এরকম অসুবিধা হয় তাহলে কিন্তু আমি আপনাদের ব্যাপারে যাচাই বাছাই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাদের একটা মাইক আছে, এটা কোথা থেকে সেটা আমরাও জানি না। মানে হ্যান্ড মাইক থেকে যখন কথা বলে তখন অনেক শব্দ হয়, এটা আমাদের প্রবলেম হয়। পরবর্তীতে আমরা বলেছি যে ওটা দিবেন না, আমাদের যে মাইক আছে মূল যেটা আছে এটা দিয়ে কথা বলতে হবে। হয় এটি দিয়ে কথা বলতে হবে সবার। মানে এটি যে বিগ কোশ্চেন। আমি সরকার দলের চিফ হুইপ, আমি পার্লামেন্টের চিফ হুইপ। আমি যখন কথা বলি আমি পার্লামেন্টের সকলকে নিয়েই কথা বলি। আমি বিরোধী দলের জন্য কথা বলি, সরকার দলের কথা বলি। একটু সরকারকে বেশি বলি কারণ আমি সরকার দলীয় লোক। কিন্তু মূলত পার্লামেন্ট একটা কাঁচি দেখছেন না, কেসি দিয়ে চুল কাটে। এই যে উদাহরণ দিলাম, আপনাদের ভালো নাও লাগতে পারে, কেসি একটা পা আছে আর একটা পা নাই, চুল কাটবে? এই যে ডেমোক্রেসি কেসির মতো, আপনার বিরোধী দল থাকতে হবে, সরকার থাকতে হবে, সরকারি দল থাকবে, দুটো থাকেই করবে। আর সরকারি দল হয়েছে এই কারণেই, তারা মেজরিটি পাওয়ার কারণেই। তারা হা বলবে, জিতবে, এটাই স্বাভাবিক। তারা ওয়াকআউট করবে, এটাও স্বাভাবিক। সবটাই স্বাভাবিক। এই মিলেই আমরা ঐক্যবদ্ধ থাকবো। মাউথপিস থাকলে আমরা মাইক দিয়ে দেবো। কোথা থেকে আসে না আমরাও জানি না। এটা না না, কি একই সময় যদি কথা বলি, আমারটা শোনা গেল না, ওনারটা শোনা গেল, ওনারটা শোনা গেল না, আমারটা শোনা গেল, সেটা তো ঠিক না। আমাদের বন্ধু যাচ্ছে, এটা স্পষ্ট শোনা যাচ্ছে।
কিন্তু আপনারা গত 2 দিনেরটা দেখবেন, যারা সকল চ্যানেলই বলছি, সব চ্যানেলই দেখবেন সাউন্ড নাই, সাউন্ডলেস, এবং ভেজভাজ শব্দ করে, এমন শব্দ যে কিছুই কথা বোঝা যায় না। আমি খুব ইম্পর্টেন্ট ব্রিফিং করেছি যে 36,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছি, ভর্তুকির উপরে ভর্তুকি, এই নিউজটা আসে নাই, আমি শুনতেই পারিনি, আমি নিজে শুনতে পারিনি। আপনাদের সকল চ্যানেলে খোঁজার চেষ্টা করেছি, আমি ক্লিয়ার শুনতে পারি নাই। তা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা ভাবছেন একবার 36,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট এখানে খরচ না করে যদি আপনাদের ট্যাক্স বসাইতো, তাহলে আপনাদের যোগাযোগের সকল ক্ষেত্রে আপনাদের ট্যাক্স হতো প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ কোটি টাকা এখানে নষ্ট হইতো এখনই, এই 36,000 কোটি টাকার জন্য। আপনারা ভেবে দেখেছেন একবারও? এই বিষয়টা কিন্তু সিরিয়াসলি আপনারা নিয়েন। কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করে, গভর্নমেন্ট বলতে তারেক রহমান ব্যক্তিগতভাবে ইন্টারফেয়ার করে, ব্যক্তিগতভাবে বাইরে তেল আনার জন্য কথা বলে, ব্যক্তিগতভাবে এখানে তেল পড়ছে কিনা সেটা মনিটরিং করে, ব্যক্তিগতভাবে পাম্পে তেল আছে কিনা সেটা মনিটরিং করে। এটা কিন্তু বিগত দিনে কে করছে কিনা জানি না, তবে তারেক রহমানের পাশে, ওনার পাশে থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে এটা দেখার আমার সুযোগ হয়েছে। কাজে এটা যে বিরাট উপকার হয়েছে, আপনারা আসেন, এই গাড়ি ভাড়া বাড়তে পারে নাই, এই রমজানে গাড়ি ভাড়া বাড়ে নাই, এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। যদি একবার বাড়তো তাহলে বুঝুন তো আপনাদের কত টাকা যেত, কত টাকা লাগতো এক দেশে, এবং এক্সকার থেকে মানে কি পরিমাণ মানুষের পিপলের ভোগান্তি হইতো, সব হিসেব করেন। এই 36,000 কোটি টাকা উনি বলছে মানুষের টাকা মানুষের জন্য খরচ করব। স্বৈরাচারী সরকার, পতিত সরকার, এই দেশ থেকে ওনার বক্তব্য অনুযায়ী পার্লামেন্টে প্রশ্ন উত্তরে ছিল, আপনারা দেখেছেন, 27 লক্ষ কোটি টাকা, আমি এটি রিপোর্ট করলাম, 27 লক্ষ কোটি টাকা 7টা বাজেটের সমান টাকা নিয়ে গেছে। সেই টাকা তো এই দেশের মানুষই দিয়েছে। কাজে উনি বলছে এই দেশের মানুষ যে টাকা দেবে সেই টাকা এই দেশের মানুষের কাজে লাগুক। এই 36,000 কোটি টাকা গভর্নমেন্ট খরচ করবে এই দেশের মানুষের কল্যাণের জন্য, যাতে 2 লক্ষ কোটি টাকা বাঁচে। এই দায়িত্ব তারেক রহমান সাহেব নিতে পারে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমার বিশেষ করে সংসদ সদস্যদের পক্ষ থেকে, যে এরকম সিদ্ধান্ত উনি নিয়েছেন, ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নিয়ে মানুষকে রক্ষা করবেন, এবং ওনার প্রতিশ্রুতি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং একটা মানবিক রাষ্ট্র করার যে দায়িত্ব নিয়েছেন এবং যেভাবে করছেন, আমি দোয়া করি আল্লাহর রহমতে আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন এবং আমাদের মাঝে তাকে যেন অনেকদিন রাখেন এরকম কার্যক্রম করার জন্য, এবং তিনি যেন সফল হন, সেই দোয়া করি।